আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা ওয়ারব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এখন আমরা পড়ব হচ্ছে বাংলাদেশের 5 নম্বর পৃষ্ঠা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কৃষি দিবস হচ্ছে 15 নভেম্বর বা পহেলা অগ্রহায়ণ। কৃষি দিবস, বাংলাদেশের কৃষি দিবস কবে? 15 নভেম্বর বা পহেলা অগ্রহায়ণ। কৃষি দিবস হচ্ছে 15 নভেম্বর বা পহেলা অগ্রহায়ণ। কৃষি দিবস হচ্ছে 15 নভেম্বর বা পহেলা অগ্রহায়ণ। বালাম ধান হচ্ছে কোথায় পাওয়া যায়? বালাম ধান পাওয়া যায় হচ্ছে বরিশাল, পটুয়াখালী। বালাম বরিশাল, পটুয়াখালী। বালাম বরিশাল, পটুয়াখালী। বালাম হচ্ছে বরিশাল আর হচ্ছে পটুয়াখালী। কাটারিভোগ দিনাজপুর, কাটারিভোগ দিনাজপুর, কাটারিভোগ দিনাজপুর, কাটারিভোগ দিনাজপুর। বিরই ধান পাওয়া যায় হচ্ছে ময়মনসিংহে। বিরই ধান পাওয়া যায় হচ্ছে ময়মনসিংহে। বিরই ধান পাওয়া যায় হচ্ছে ময়মনসিংহে। বিরই ধান ময়মনসিংহে। কালিজিরা পাওয়া যায় হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী। কালিজিরা কুমিল্লা, নোয়াখালী। কালিজিরা কুমিল্লা ও নোয়াখালী হচ্ছে কালিজিরা। কালিজিরা হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী। কৃষি দিবস হচ্ছে 15 নভেম্বর বা পহেলা অগ্রহায়ণ। বালাম বরিশাল, পটুয়াখালী। কাটারিভোগ দিনাজপুর। বিরই ময়মনসিংহ। বালাম বরিশাল, পটুয়াখালী। কাটারিভোগ দিনাজপুর। বিরই ময়মনসিংহ। কালিজিরা কুমিল্লা, নোয়াখালী। কালিজিরা কুমিল্লা, নোয়াখালী। ফসলের মৌসুম আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে রবি মৌসুম আর একটা হচ্ছে খরিফ মৌসুম। রবি মৌসুম হচ্ছে আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত। রবি মৌসুম হচ্ছে আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত। মনে রাখার বুদ্ধি হচ্ছে রবি মৌসুম হচ্ছে আতে আশ্বিন, ফাতে হচ্ছে ফাল্গুন। রবি মৌসুম মনে রাখার বুদ্ধি হচ্ছে আতে আশ্বিন আর হচ্ছে ফাতে ফাল্গুন। এটা হচ্ছে রবি মৌসুম। একটা মনে রাখলে বাকিটা মনে রাখা যাবে, কারণ একটা হচ্ছে 6 মাস, পরেরটা হচ্ছে 6 মাস। খরিফ মৌসুম হচ্ছে ফাল্গুনের পরের মাস হচ্ছে চৈত্র থেকে ভাদ্র মাস হচ্ছে আশ্বিনের আগের মাস। তাহলে চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত হচ্ছে খরিফ মৌসুম। তাহলে ফসলি মৌসুম হচ্ছে কি মৌসুম? দুই ধরনের মৌসুম আছে, একটা হচ্ছে রবি মৌসুম আর একটা হচ্ছে খরিফ মৌসুম। রবি মৌসুম হচ্ছে মনে রাখার বুদ্ধি কোন মাস থেকে কোন মাস? আতে হচ্ছে আশ্বিন মাস, ফাতে হচ্ছে ফাল্গুন মাস। খরিফ মৌসুম হচ্ছে চৈত্র মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত। আচ্ছা, আমরা ডান দিকে চলে যাই। আউশ ধান হচ্ছে কখন থেকে কোন সময়টাতে হয়? আউশ ধান সাধারণত হয় হচ্ছে চৈত্র থেকে বৈশাখ পর্যন্ত। চৈত্র বৈশাখে এই সময়টাতে হচ্ছে আউশ ধান লাগানো হয়। তাহলে আউশ ধান লাগানো হচ্ছে চৈত্র বৈশাখের দিকে লাগানো হয়। আর এই ধান কাটা হয় হচ্ছে আষাঢ় শ্রাবণ মাসে। তাহলে চৈত্র বৈশাখ মাসের দিকে হচ্ছে আউশ ধান লাগানো হয়। আউশ ধান লাগানো হয় হচ্ছে চৈত্র বৈশাখ মাসের দিকে, আর আষাঢ় শ্রাবণ মাসের দিকে হচ্ছে কাটা হয়। আমন ধান হচ্ছে শ্রাবণ বা ভাদ্র মাসের দিকে কাটা হয়। শ্রাবণ ভাদ্র মাসের দিকে লাগানো হয়। আমন ধান হচ্ছে শ্রাবণ ভাদ্র মাসের দিকে কি হয়? লাগানো হয় এবং কাটা হয় হচ্ছে অগ্রহায়ণ ও পৌষ মাস। এই সময়টাতে অগ্রহায়ণ পৌষ এই মাসের দিকে আমন ধান কাটা হয়। আচ্ছা, বোরো ধান হচ্ছে কার্তিক মাসে হচ্ছে লাগানো হয় সাধারণত। বোরো ধান লাগানো হয় হচ্ছে কার্তিক মাস, মানে বলতে গেলে অক্টোবর নভেম্বরের দিকে আর কি, কার্তিক মাস। হ্যাঁ, আর কাটা হয় হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে, মানে এপ্রিল মে জুন ওই রকম সময়ের দিকে কাটা হয়। তাহলে বোরো হচ্ছে লাগানো হয় হচ্ছে কার্তিক মাসের দিকে লাগানো হয়, মানে অক্টোবর নভেম্বরের দিকে লাগানো হয়, এবং কাটা হয় হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে, মানে এপ্রিল জুনের দিকে কাটা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে বোরোটা হচ্ছে সবচেয়ে বেশি উৎপাদিত ধান। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধানই হচ্ছে বোরো ধান। তাহলে আমরা আরেকবার পড়ি। আউশ ধান হচ্ছে চৈত্র বৈশাখ মাসের দিকে লাগানো হয় এবং কাটা হয় আষাঢ় শ্রাবণ মাসের দিকে। চৈত্র বৈশাখ মাসের দিকে লাগানো হয় এবং আষাঢ় শ্রাবণ মাসের দিকে কাটা হয়। আউশ আষাঢ় কাটা হয়। আমন ধান হচ্ছে শ্রাবণ
আমন ধান হচ্ছে শ্রাবণ ভাদ্র মাসের দিকে লাগানো হয়। আমন ধান হচ্ছে শ্রাবণ ভাদ্র মাসের দিকে লাগানো হয় এবং অগ্রহায়ণ পৌষ মাসের দিকে কাটা হয়। অগ্রহায়ণ পৌষ মাসের দিকে কাটা হয়। অগ্রহায়ণ পৌষ মাসের দিকে কাটা হয়। শ্রাবণ ভাদ্র মাসের দিকে লাগানো হয় আমন ধান এবং অগ্রহায়ণ পৌষ মাসের দিকে কাটা হয়। বোরো ধান হচ্ছে কার্তিক মাস বা অক্টোবর নভেম্বর মাসের দিকে লাগানো হয়। অক্টোবর নভেম্বর মাস বা কার্তিক মাসের দিকে লাগানো হয় বোরো ধান এবং কাটা হয় হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস বা এপ্রিল মে জুন এই সময়ের দিকে কাটা হয়। বোরো ধান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান হচ্ছে বোরো ধান। আচ্ছা, এরপর আমরা পড়ব হচ্ছে ফসলের কিছু জাত পড়ব এবং জাতের নামগুলো গুরুত্বপূর্ণ। নারিকা এক হচ্ছে খরা সহিষ্ণু ধান এবং নারিকা এক বাংলাদেশে কোথায় থেকে নিয়ে আসা হয়েছে? উগান্ডা থেকে নিয়ে আসা হয়েছে। তাহলে নারিকা এক হচ্ছে খরা সহিষ্ণু ধান, এটা কোথায় থেকে নিয়ে আসা হয়েছে? উগান্ডা থেকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে। নারিকা এক খরা সহিষ্ণু ধান, মানে খরার মধ্যেও এই ধানটা ভালো হয় আর কি। খরা সহিষ্ণু ধান মানে যেই জায়গাটাতে খরা হয়, পানি কম থাকে, পানি সহজে পাওয়া যায় না, এরকম জায়গায় এই ধানগুলো ভালো হয়। এটার নাম হচ্ছে নারিকা এক। তাহলে নারিকা এক হচ্ছে খরা সহিষ্ণু ধান, কোথায় থেকে আনা হয়েছে? উগান্ডা থেকে। ব্রি সাতাশ হচ্ছে জোয়ার ভাটা অঞ্চলের ধান, মানে জোয়ার ভাটা অঞ্চলে এই ধানটা ভালো হয়। ব্রি সাতাশ, তাহলে আমরা সংক্ষেপ করে করে পড়ব। ব্রি সাতাশ হচ্ছে জোয়ার ভাটা, ব্রি আঠাশ হচ্ছে বন্যা। তাহলে ব্রি সাতাশ হচ্ছে জোয়ার ভাটা, ব্রি আঠাশ হচ্ছে বন্যা, ব্রি তেত্রিশ হচ্ছে মঙ্গা। ব্রি তেত্রিশ হচ্ছে মঙ্গা। ব্রি তেত্রিশ হচ্ছে কি? মঙ্গা। তাহলে ব্রি তেত্রিশ হচ্ছে মঙ্গা। ব্রি 40-41 লবণাক্ত। ব্রি 40-41 হচ্ছে লবণাক্ত। ব্রি 40-41 লবণাক্ত। ব্রি 42 হচ্ছে খরস্রোতা, খরাপ্রবণ, সরি। ব্রি 42 হচ্ছে খরাপ্রবণ। ব্রি 42 হচ্ছে খরাপ্রবণ। ব্রি 42 হচ্ছে খরাপ্রবণ। তাহলে আমরা এর আগে একটা পড়লাম নারিকা, সেটা হচ্ছে খরা সহিষ্ণু ধান, আর ব্রি 42 হচ্ছে খরাপ্রবণ, মানে যে জায়গায় খরা বেশি হয় ওই জায়গাগুলোতে এই ধানটা ভালো হয়। তাহলে নারিকা এক আর ব্রি 42 অনেকটা একই রকম জায়গায় হইতে পছন্দ করে বা হয় আর কি। তাহলে আমরা পড়ি ব্রি 27 হচ্ছে জোয়ার ভাটা, ব্রি 28 হচ্ছে বন্যা, ব্রি 33 হচ্ছে মঙ্গা, ব্রি 40-41 হচ্ছে লবণাক্ত, ব্রি 42 হচ্ছে খরাপ্রবণ। এই ব্রিগুলোর মধ্যে একটা পরীক্ষা হলে আসার সম্ভাবনা বেশি থাকে সাধারণত। তাহলে আবার বলি, ব্রি 27 হচ্ছে জোয়ার ভাটা, ব্রি 28 হচ্ছে বন্যা, ব্রি 33 হচ্ছে মঙ্গা, ব্রি 40-41 হচ্ছে লবণাক্ত, ব্রি 42 হচ্ছে খরাপ্রবণ। আচ্ছা, এটাকে আমরা একটু সহজে মনে রাখার চেষ্টা করি। দেখেন, ব্রি 27 দিয়ে শুরু, প্রথমে কি হয়? জোয়ার ভাটা হয় কোন একটা নির্দিষ্ট অঞ্চলে, এটা হচ্ছে ব্রি 27। এরপরে জোয়ার ভাটা হওয়ার পরে কোথাও যদি জোয়ার হয়ে ভাটা আবার হয়, তখন জোয়ারের পানির কারণে ওই জায়গাটাতে বন্যা হয়ে যেতে পারে। এই যে জোয়ারের পানির কারণে যদি কোথাও বন্যা হয়ে যায়, তাহলে সেই জায়গায় সেটাকে কি বলে? ব্রি 28। সেখানে যে ধান হয় বন্যা হইলে ব্রি 28। বন্যার পরে কি হয়? মঙ্গা হয়। বন্যার পরে কি হয়? মঙ্গা হয়। এটা কত? ব্রি 33। ব্রি 33 হচ্ছে মঙ্গা। এরপরে যখন ওই জায়গাটা শুকাইতে থাকে, বন্যার পানি বা মঙ্গা হয়ে যাওয়ার পরে যে পানিগুলো শুকাইতেছে, শুকানোর পরে কি হয়? যেহেতু জোয়ার ভাটা কোথায় হয়? লবণাক্ত অঞ্চলে হয়। সুতরাং যখনই ওই পানিটা শুকায় যায়, তখন কি হয়? এখান থেকে প্রচুর লবণ বের হইতে থাকে। তাহলে ওইটা জায়গাটা কি হয়? লবণাক্ত হয়ে যায়। তাহলে যখনই লবণাক্ত, তখনই আমরা কি পড়ব? 40-41 হচ্ছে লবণাক্ত। এখন লবণাক্ত হইলেও এরপরেও কি হইলো? তারপরে একটা সময় গিয়ে আর কোনো পানি নাই, আর কিচ্ছু নাই, এটাও শুকায় গেছে, লবণও শুকায় গেছে, সব কিছু শুকায় গিয়েছে, তখন এটাকে আমরা কি বলি? খরাপ্রবণ এলাকা। খরাপ্রবণ এলাকায় কী ধরনের হয়? ব্রি 42। এটা মনে রাখা খুব সহজ। তাহলে আমরা প্রথমে কি বলবো? জোয়ার ভাটা হচ্ছে ব্রি 27। জোয়ার ভাটা হওয়ার পরে কি হয়? বন্যা হয়। বন্যা হয় হচ্ছে ব্রি 28। তারপরে কি হয়? মঙ্গা হয় ব্রি 33। তারপরে হচ্ছে কি হয়? লবণাক্ত হয়। লবণাক্তটা হচ্ছে ব্রি 40-41 এবং খরাপ্রবণ হচ্ছে ব্রি 42।
এরপরে হচ্ছে বাংলামতি। বাংলামতি ধান। বাংলামতি কি? এক ধরনের ধান। বাংলামতি কি? বাংলামতি হচ্ছে এক ধরনের ধান। এরপর হচ্ছে হরিধান। হরিধান কোথায় হয়? ঝিনাইদহতে হয় হরিধান। হরিধান কোথায় হয়? ঝিনাইদহ। এবং এই হরিধানের আবিষ্কারক হচ্ছে হরিপদ কাপালি। তাহলে হরিধানের আবিষ্কারক হচ্ছে হরিপদ কাপালি এবং এলাকা হচ্ছে ঝিনাইদহ। এলাকা হচ্ছে ঝিনাইদহ। তাহলে বাংলামতি হচ্ছে ধান, এক ধরনের ধান বাংলামতি। হরিধান এটাও এক ধরনের ধান এবং এটার আবিষ্কারক হচ্ছে হরিপদ কাপালি এবং এটা কোন জায়গায় বেশি হয়? এটা হচ্ছে ঝিনাইদহতে বেশি হয় হরিধান, ঝিনাইদহ। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ দেশ। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। আর পেঁয়াজ উৎপাদনের শীর্ষ বাংলাদেশের জেলা হচ্ছে ফরিদপুর। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। ফরিদপুরের আরও একটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে পাট উৎপাদনেও শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। তাহলে আমরা দুইটাই মনে রাখবো, পেঁয়াজ এবং পাট এই দুইটা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর, পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। আর সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হয় হচ্ছে চীনে। পেঁয়াজের কিছু জাত হচ্ছে তাহিরপুরি, ভাতি, বাড়ি 1 থেকে 5, এগুলো হচ্ছে পেঁয়াজের জাত। তাহিরপুরি, ভাতি, বাড়ি 1 থেকে 5, এগুলো হচ্ছে পেঁয়াজের কিছু জাত। তাহিরপুরি, তারপরে ভাতি, বাড়ি 1 থেকে 5, এগুলো হচ্ছে পেঁয়াজের জাত। আচ্ছা, মশলা গবেষণা ইনস্টিটিউট, আমরা কয়েকটা গবেষণা ইনস্টিটিউট কোথায় আছে সেগুলো পড়ে নেব। তাহলে মশলা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বগুড়াতে অবস্থিত। মশলা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বগুড়াতে অবস্থিত। গম হচ্ছে দিনাজপুরে অবস্থিত। গম গবেষণা ইনস্টিটিউট হচ্ছে দিনাজপুরে অবস্থিত। তাহলে মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায়? বগুড়া। গম গবেষণা ইনস্টিটিউট কোথায়? দিনাজপুরে। গম গবেষণা ইনস্টিটিউট হচ্ছে দিনাজপুরে। ইক্ষু ডাল চিনি গবেষণা ইনস্টিটিউট সবগুলোই হচ্ছে কোথায়? ঈশ্বরদীতে। ইক্ষু ডাল চিনি এগুলো সবগুলোরই গবেষণা ইনস্টিটিউট কোথায়? ঈশ্বরদী, পাবনা, ঈশ্বরদীতে। ইক্ষু ডাল চিনি, ইক্ষু চিনি ডাল এভাবে পড়তে পারে, ইক্ষু থেকে তো চিনি হয়, তারপরে হচ্ছে ডাল, ইক্ষু চিনি ডাল এগুলো হচ্ছে সব ঈশ্বরদীতে। আচ্ছা, পাট গবেষণা ইনস্টিটিউট হচ্ছে মানিক মিয়া এভিনিউ, ঢাকাতে অবস্থিত। পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ, ঢাকাতে অবস্থিত। পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ, ঢাকাতে অবস্থিত। পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ, ঢাকাতে অবস্থিত। মানিক মিয়া এভিনিউ, ঢাকাতে অবস্থিত। রেশম গবেষণা ইনস্টিটিউট রাজশাহীতে অবস্থিত। ফল গবেষণা ইনস্টিটিউট রাজশাহীতে অবস্থিত। তাহলে রাজশাহীতে হচ্ছে দুইটা, রেশম গবেষণা ইনস্টিটিউট এবং ফল গবেষণা ইনস্টিটিউট, এই দুইটা হচ্ছে রাজশাহীতে অবস্থিত। তাহলে আমরা আবার পড়ি, মশলা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বগুড়াতে অবস্থিত। গম গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরে অবস্থিত। ইক্ষু ডাল চিনি ঈশ্বরদীতে অবস্থিত। ইক্ষু ডাল চিনি গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীতে অবস্থিত। পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ, ঢাকাতে অবস্থিত। পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ, ঢাকাতে অবস্থিত। রেশম গবেষণা ইনস্টিটিউট রাজশাহীতে অবস্থিত। ফল গবেষণা ইনস্টিটিউট রাজশাহীতে অবস্থিত। এরপরে আমরা পর্ব হচ্ছে বিনা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এজেন্সি বা এরকম কিছু একটা। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটা কিন্তু ময়মনসিংহে অবস্থিত। বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটা কিন্তু গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। এই দুইটা কিন্তু প্যাঁচ লাগবে। এই দুইটা হচ্ছে প্যাঁচ লাগবে। কি কি? একটা হচ্ছে বিনা আর একটা হচ্ছে বাড়ি। বিনাটা হচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। শুধু কৃষি গবেষণা ইনস্টিটিউট যখন বলবে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যখন বলবে, তখন সেটা হচ্ছে বাড়ি এবং সেটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। কিন্তু যখন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বলবে, তখন সেটা অবশ্যই ময়মনসিংহে। পরমাণু কথাটা থাকলে ময়মনসিংহে। ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ধান গবেষণা ইনস্টিটিউট হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত।
ধান গবেষণা ইনস্টিটিউট হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। ধান গবেষণা ইনস্টিটিউট হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পূর্ণরূপ কি? BRRI। BRRI বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। BRRI বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বাড়ি, এটা হচ্ছে BRRI। আর বাড়িটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটা হচ্ছে জয়দেবপুরে গাজীপুরে। আচ্ছা, এরপরে পর্ব প্রধান অর্থকরী ফসল। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। এটা হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। এটার জন্য দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয় হচ্ছে পাট। পাট কোথায় ভালো হয়? দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয়। পাট সবচেয়ে ভালো হয় দোআঁশ মাটিতে। দোআঁশ মাটি, দোআঁশ মাটি। পাটের ওজন সাধারণত, পাটের যে একটা গাইড থাকে, সে একটা গাইটের ওজন হয় 4.5 মণ। পাটের একটা গাইটের ওজন হয় 4.5 মণ। পাটের একটা গাইট এর ওজন হয় হচ্ছে 4.5 মণ। গাইড বলতে কি বোঝায়? অনেকগুলো পাট এক জায়গায় করে যখন দড়িতে বাঁধা হয়, তখন এই পুরোটার ওজন হয় হচ্ছে 4.5 মণ। রিবন রেটিং। রিবন রেটিং জিনিসটা কি? রিবন রেটিং হচ্ছে ছালকরণ। রিবন রেটিং কি? রিবন রেটিং হচ্ছে ছালকরণ। পাটের যে ছালকরণ করা হয় এইটাকে বলা হয় রিবন রেটিং। পাটের ছালকরণকে বলা হয় হচ্ছে রিবন রেটিং। চা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল। তাহলে আমরা যদি বলি বাংলাদেশের প্রথম অর্থকরী ফসল কি, বা বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থকরী ফসল কি, তখন আমরা বলবো পাট। আর চা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল। দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে চা। এবং এই চা হইতে 40% ছায়া লাগে। চা গাছ হইতে সাধারণত, চা বাগানে সাধারণত 40% ছায়া দিতে হয় আর কি। এই জন্য চা বাগানে যদি কখনো আপনারা যান, দেখবেন চা বাগানে মাঝে মাঝে একটা করে বড় বড় গাছ আছে কিছু দূর পর পরে, এই গাছ দিয়ে সাধারণত ছায়া দেওয়া হয়। তাহলে চা হচ্ছে দ্বিতীয় অর্থকরী ফসল, 40% ছায়া লাগে চায়ের জন্য। আচ্ছা, চায়ের প্রথম বাগান, বাংলাদেশের চায়ের প্রথম বাগান হচ্ছে কোথায়? চট্টগ্রামে ছিল। কোথায় ছিল? চট্টগ্রামে ছিল। এবং এটা হচ্ছে কত সালে? 1840 সালে। তাহলে বাংলাদেশের চায়ের প্রথম বাগান হচ্ছে চট্টগ্রাম, 1840 সাল। বাংলাদেশের চায়ের প্রথম বাগান হচ্ছে চট্টগ্রাম, 1840 সাল। আর প্রাচীনতম চা বাগান যা এখনো পর্যন্ত আছে সেটা হচ্ছে মালনীছড়া চা বাগান। মালনীছড়া চা বাগান 1854 সাল। তাহলে প্রাচীনতম চা বাগান, যদি বলা হয় বাংলাদেশের প্রথম চা বাগান কোনটা, প্রথম চা বাগান যেটা কি হয়েছে এখন আর নাই কিন্তু সেটা আগে ছিল, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম চা বাগান। এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত, হয়েছিল 1840 সালে। বাংলাদেশের প্রথম চা বাগান হচ্ছে 1840 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রাচীনতম চা বাগান যেটা এখনো পর্যন্ত আছে, দৃশ্যত আছে, সেটা হচ্ছে মালনীছড়া চা বাগান। এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1854 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রাচীনতম চা বাগান 1854 সালে প্রতিষ্ঠিত হয়েছে, মালনীছড়া চা বাগান। এরপর হচ্ছে অর্গানিক চা। অর্গানিক চা হচ্ছে কোথায় হয়? পঞ্চগড়ে হয়। অর্গানিক চা হচ্ছে পঞ্চগড়ে হয়। অর্গানিক চা কোথায় হয়? পঞ্চগড়ে হচ্ছে বেশি হয় হচ্ছে অর্গানিক চা। বেশি চা বাগান আছে কোথায়? সারা বাংলাদেশের সবচেয়ে বেশি কোন জেলায় চা বাগান রয়েছে? সবচেয়ে বেশি আছে চা বাগান হচ্ছে মৌলভীবাজারে। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে হচ্ছে মৌলভীবাজারে। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজারে। আচ্ছা, এরপর আমরা পর্ব হচ্ছে আলু। আলু কোথায় থেকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে? আলুকে নিয়ে আসা হয়েছে নেদারল্যান্ড থেকে। আলুকে নিয়ে আসা হয়েছে হচ্ছে নেদারল্যান্ড থেকে। এবং এটা হচ্ছে কার সময়কালে নিয়ে আসা হয়েছে? ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিংস যখন বাংলাদেশে বা ভারতবর্ষে, উনি যখন এই এলাকার দায়িত্বে ছিলেন, সেই সময়টাতে আলু নিয়ে আসা হয়েছে। তাহলে আলু কার সময় নিয়ে আসা হয়েছে? ওয়ারেন হেস্টিংসের সময় নিয়ে আসা হয়েছে। এবং এই আলু নেদারল্যান্ড হইতে নিয়ে আসা হয়েছে। ওয়ারেন হেস্টিংস নেদারল্যান্ড হইতে নিয়ে আসা হয়েছে। আলু নিয়ে আসা হয়েছে হচ্ছে ওয়ারেন হেস্টিংসের সময় নেদারল্যান্ড হইতে বাংলাদেশে আনা হয়। রাবার। রাবার হচ্ছে কোথায় হয় সবচেয়ে বেশি? রাবার হয় হচ্ছে কক্সবাজারের রামুতে। কক্সবাজারের রামুতে। এবং
কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, মানে রাবার হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, হচ্ছে 1961 সালে এই রাবার বাগান প্রতিষ্ঠিত হয়েছে, মানে এখান থেকে আর কি রাবার হচ্ছে সবচেয়ে বেশি উৎপাদন হয় এবং সারা বাংলাদেশে যায়। কোথায়? কক্সবাজারের রামুতে রাবারের জন্য 1961 সালে এটা হচ্ছে রাবার বাগান প্রতিষ্ঠিত হয়েছে 1961 সালে। এরপর হচ্ছে রেশম। রেশম কোন এলাকাগুলোতে বেশি হয়? রেশম বেশি হয় হচ্ছে রাজশাহী, রংপুর, দিনাজপুর এই জায়গাগুলোতে রেশম হচ্ছে বেশি উৎপাদন হয়। রাজশাহী, রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোতে হচ্ছে রেশম বেশি উৎপাদন হয় হচ্ছে রেশম কোথায়? রাজশাহী, রংপুর, দিনাজপুর। কিন্তু রেশম গুটি কোথায় বেশি পাওয়া যায়? রেশম গুটি বেশি পাওয়া যায় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। তাহলে রেশম কোথায় বেশি হয়? রাজশাহী, রংপুর, দিনাজপুর। কিন্তু রেশম গুটি পাওয়া যায় বেশি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। তুলা হচ্ছে সবচেয়ে বেশি হয় হচ্ছে যশোরে। তামাক সবচেয়ে বেশি হয় হচ্ছে রংপুরে। রংপুর। ফুল হচ্ছে, ফুলের রাজধানী বলা হয় যশোরের ঝিকরগাছা। স্পেসিফিক এলাকার নাম হচ্ছে গদখালি। যশোরের গদখালিতে এটা হচ্ছে ফুলের হচ্ছে রাজধানী বলা হয়। তাহলে যশোরের ঝিকরগাছা, আমরা ঝিকরগাছায় পড়বো, হ্যাঁ। তো যশোরের ঝিকরগাছা হচ্ছে ফুলের রাজধানী বলা হয়। এই আর স্পেসিফিক আরও জায়গায় যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে ঝিকরগাছার কোন জায়গা, সেটা হচ্ছে গদখালি। আলুর হচ্ছে কিছু নাম আছে, নামগুলো আমরা পড়বো, মানে জাত আর কি, এই জাতগুলো আমরা পড়বো। আলুর জাত হচ্ছে ডায়মন্ড, সিন্দুরি, কাটিলাল। তাহলে ডায়মন্ড, সিন্দুরি, কাটিলাল এগুলো হচ্ছে আলুর জাত। ডায়মন্ড, সিন্দুরি, কাটিলাল হচ্ছে আলুর জাত। ডায়মন্ড, সিন্দুরি, কাটিলাল আলুর জাত। কলার জাত হচ্ছে অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, অমৃতসাগর, বীরজবা। অগ্নিশ্বর, কানাইবাসী, অমৃতসাগর, বীরজবা। কলার জাত হচ্ছে অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীরজবা, অমৃতসাগর। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীরজবা, অমৃতসাগর। এগুলো হচ্ছে কলার জাত। আলুর জাত কি ছিল? ডায়মন্ড, সিন্ধুরি আর হচ্ছে কাটিলাল। এগুলো হচ্ছে আলুর জাত। ফুল কোথায় পাওয়া যায়? ঝিকরগাছা, যশোরে। ধানের কিছু জাত। ধান হচ্ছে, ডান দিকে আসলাম, ধান হচ্ছে সোনার বাংলা এক হচ্ছে ধানের জাত। সোনার বাংলা এক হচ্ছে ধানের জাত। এবং এই জাতগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো একটা জাত থেকে প্রশ্ন আসবে, খুব সম্ভাবনা বেশি, হ্যাঁ। তাহলে ধান হচ্ছে সোনার বাংলা এক, ধানের জাত হচ্ছে সোনার বাংলা এক। ময়না, ইরি, আট। ময়না কিন্তু ধানের জাত। তাহলে সোনার বাংলা এক, ময়না, ইরি, আট। এটা হচ্ছে উপসি ধান। ইরি আট কিন্তু এক ধরনের উপসি ধান। ইরি আট হচ্ছে উপসি ধান। ইরাটম, হরিধান, নারিকা, ব্রি 100। ব্রি 100 কিন্তু জিঙ্ক সমৃদ্ধ ধান। হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধান। তাহলে আমরা ধান জাতগুলো পড়ব। সোনার বাংলা এক, ময়না, ইরি আট, ইরাটম, হরিধান, নারিকা, ব্রি 100। আবার বলি, সোনার বাংলা এক, ময়না, ইরি আট, ইরাটম, হরিধান, নারিকা, ব্রি 100। তাহলে এখান থেকে ইরি আট যেটা, সেটা হচ্ছে উপসি ধান। আর ব্রি 100 হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধান। ইরি আট হচ্ছে উপসি ধান, ব্রি 100 হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধান। এরপর আমরা পড়ব গম। কি জাত আছে গমের? বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর।
বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর। গমের জাত হচ্ছে বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর। বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর। বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর। এটা হচ্ছে গমের জাত। এই জায়গাটাতে কি জিনিস উল্টাপাল্টা হইতে পারে, সেটা হচ্ছে ধানের হচ্ছে ময়না। ময়না হচ্ছে ধানের জাত, ময়না হচ্ছে ধানের জাত। ময়না কিন্তু দেখে যে কোনো কেউ মনে করবে এটা একটা পাখি, কিন্তু পাখি না। ময়না হচ্ছে একটা ধানের জাত। অপরদিকে দোয়েল, এই যে দোয়েল পড়লাম, বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর। বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর, এগুলো হচ্ছে গমের জাত। তাহলে ময়না হচ্ছে ধানের জাত, দোয়েল হচ্ছে গমের জাত। ময়না হচ্ছে ধানের জাত, দোয়েল হচ্ছে গমের জাত। আবার সোনা দিয়ে কিন্তু দুইটা, একটা হচ্ছে সোনার বাংলা এক হচ্ছে ধানের জাত, সোনার বাংলা এক হচ্ছে ধানের জাত, কিন্তু সোনালিকা হচ্ছে গমের জাত। সোনার বাংলা এক হচ্ছে ধানের জাত, সোনালিকা হচ্ছে গমের জাত। ভুট্টা, ভুট্টা হচ্ছে বর্ণালী শুভ্র উত্তরণ, ভুট্টার জাত বর্ণালী শুভ্র উত্তরণ। ভুট্টার জাত হচ্ছে ভুট্টা, ভুট্টার জাত হচ্ছে বর্ণালী শুভ্র উত্তরণ, বর্ণালী শুভ্র উত্তরণ। ভুট্টার জাত হচ্ছে বর্ণালী শুভ্র উত্তরণ, ভুট্টার জাত হচ্ছে বর্ণালী শুভ্র উত্তরণ। ভুট্টার জাত হচ্ছে বর্ণালী শুভ্র উত্তরণ, ভুট্টার জাত হচ্ছে বর্ণালী শুভ্র উত্তরণ। ভুট্টার জাত হচ্ছে বর্ণালী শুভ্র উত্তরণ, বর্ণালী শুভ্র উত্তরণ হচ্ছে ভুট্টার জাত। তরমুজ, তরমুজের জাত হচ্ছে পদ্মা আর হচ্ছে মধুবালা। তরমুজ, পদ্মা, মধুবালা। তরমুজ, পদ্মা, মধুবালা। তাহলে তরমুজের জাত হচ্ছে পদ্মা আর হচ্ছে মধুবালা। তুলার জাত হচ্ছে রূপালী ডেলফোজ, রূপালী ডেলফোজ, রূপালী ডেলফোজ, এগুলো হচ্ছে তুলার জাত। তুলা আমরা পড়ছিলাম তুলা কোথায় থেকে হয়, সবচেয়ে বেশি হয় যশোরে হচ্ছে তুলা বেশি হয়। তাহলে তুলার জাত হচ্ছে রূপালী আর হচ্ছে ডেলফুজ। তুলার জাত হচ্ছে রূপালী আর ডেলফুজ। আর তরমুজ হচ্ছে কি পদ্মা আর হচ্ছে মধুবালা। তরমুজ হচ্ছে পদ্মা, মধুবালা। তামাক, সুমিত্রা ম্যানিলা, সুমিত্রা ম্যানিলা। তামাক হচ্ছে সুমিত্রা ম্যানিলা, সুমিত্রা ম্যানিলা। তাহলে এই যে ম্যানিলা শুনে কিন্তু একটা দেশের রাজধানীর নাম মনে পড়তেছে। আপনারা কমেন্ট করে জানান যে কোন দেশের রাজধানী হচ্ছে ম্যানিলা। তাহলে হচ্ছে তামাক, তামাক হচ্ছে সুমিত্রা আর হচ্ছে ম্যানিলা। সুমিত্রা ম্যানিলা হচ্ছে তামাকের জাত, সুমিত্রা ম্যানিলা। এরপর হচ্ছে মরিচ, মরিচের জাত হচ্ছে যমুনা, মরিচের জাত হচ্ছে যমুনা। তামাকের জাত হচ্ছে সুমিত্রা ম্যানিলা, মরিচের জাত হচ্ছে যমুনা। বেগুন, বেগুনের জাত কি শুকতারা, তারাপুরী, নয়নতারা। তাহলে বেগুনের জাত হচ্ছে শুকতারা, তারাপুরী, নয়নতারা। বেগুনের জাত হচ্ছে শুকতারা, তারাপুরী, নয়নতারা। বেগুনের জাত শুকতারা, তারাপুরী, নয়নতারা। বেগুনের জাত হচ্ছে শুকতারা, তারাপুরী, নয়নতারা। বেগুনের জাত শুকতারা, তারাপুরী, নয়নতারা। বেগুনের জাত শুকতারা, তারাপুরী, নয়নতারা। কুমড়ার জাত হচ্ছে হাজি দানেশ, কুমড়ার জাত হচ্ছে হাজি দানেশ। কুমড়ার জাত হচ্ছে হাজি দানেশ, হচ্ছে কুমড়ার জাত। হাজি এবং দানেশ দুইটা কিন্তু আলাদা। কুমড়ার জাত হচ্ছে হাজি দানেশ। আচ্ছা, এই যে বিনা, বিনার পূর্ণ রূপটা কি ছিল? বিনার পূর্ণ রূপ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। ওই যে উপরে আমরা পড়ছি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটারই হচ্ছে ইংলিশ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। আচ্ছা, এখানে তাহলে দুইটা জিনিস মনে রাখতে হবে একটু গুরুত্বপূর্ণ। তাহলে পদ্মা আর যমুনা, পদ্মা কিসের নাম, যমুনা কিসের নাম, এগুলোই পরীক্ষা হলে পড়বে। নর্মালি পদ্মা যমুনা কি, এগুলো হচ্ছে নদীর নাম। কিন্তু যদি পরীক্ষার হলে এইরকম আসে পদ্মা কিসের নাম অথবা যমুনা কিসের নাম, এবং সেখানে যদি তরমুজ, মরিচ এগুলো থাকে, তাহলে কিন্তু এগুলো উত্তর হবে। তাহলে পদ্মা কিসের জাত, তরমুজের জাত। পদ্মা কিসের জাত, তরমুজের জাত। পদ্মা কিসের জাত, তরমুজের জাত হচ্ছে পদ্মা। আর যমুনা কিসের জাত, যমুনা হচ্ছে মরিচের জাত। যমুনা হচ্ছে মরিচের জাত, যমুনা হচ্ছে মরিচের জাত। যমুনা কিসের জাত, যমুনা হচ্ছে মরিচের জাত, কিন্তু পদ্মা হচ্ছে তরমুজের জাত, হচ্ছে পদ্মা। পদ্মা হচ্ছে তরমুজের জাত। আর সোনা দিয়ে আমরা দুইটা পড়লাম। সোনার বাংলা এক হচ্ছে ধান আর হচ্ছে সোনালিকা হচ্ছে গম। সোনার বাংলা এক হচ্ছে ধান আর সোনালিকা হচ্ছে গম। আবার
পাখি পড়লাম। ময়না হচ্ছে ধান, ময়না হচ্ছে ধানের জাত হচ্ছে ময়না, ময়না হচ্ছে ধানের জাত কিন্তু দোয়েল হচ্ছে গমের জাত। ময়না হচ্ছে ধানের জাত কিন্তু দোয়েল হচ্ছে গমের জাত। ময়না হচ্ছে কি ধানের জাত কিন্তু দোয়েল হচ্ছে গমের জাত। দোয়েল হচ্ছে গমের জাত, ময়না হচ্ছে ধানের জাত। তাহলে এই হলো আমাদের 5 নম্বর পৃষ্ঠা।